ওকে, প্রথমে একটু সাউন্ডের প্রবলেম দিচ্ছিল, এখন আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস এখন শুরু হয়নি, এখন শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তাহলে তোমরা এসএসসি 25 ব্যাচ আর বলো জামিল, এখন ঠিক আছে? দেখো তো ঠিক আছে কিনা। ওকে, তাহলে তোমরা এসএসসি 27 ব্যাচ অফিসিয়ালি। তো আজকে আমরা ভেক্টর অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, তাই তো? ভেক্টরের 1 নম্বর ক্লাস। তাহলে তোমাদের ফিজিক্স সাইকেলের প্রথম ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে। সো আজকে আমরা পড়বো না তেমন কিছু। আজকে আমরা কিভাবে পড়তে হবে, আমাদের ইন্টারের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সিলেবাসে ফিজিক্সে কতগুলো অধ্যায় আছে, অধ্যায়গুলো কিভাবে পড়লে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী আমরা বেস্ট আউটপুটটা আনতে পারবো, এই সম্পর্কে একটা গাইডলাইন তোমাদের দেওয়া। যারা তোমরা ধরো যে মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে তুমি এইচএসসি সিলেবাসে ঢুকছো, তোমার এইচএসসি সিলেবাসে এইচএসসিতে তোমার 2টা ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারটাকে ধরো আমি ইয়ার বললেও সেকেন্ড ইয়ারটা কিন্তু আসলে ইয়ার না। ফার্স্ট ইয়ারটাতে ইয়ার থাকলেও তুমি এক বছর একটা সময়, 1 বছরের মতো একটা সময় পাইলেও তাও হয়তো পুরোপুরি 1 বছর পাবা না। একাডেমিক যদি আমি টাইমটা ক্যালকুলেট করি, তাহলে তুমি ওই ক্ষেত্রে 1 বছর হয়তো সময় পাবা না। বাট সেকেন্ড ইয়ারে তো বলতেই পারি যে সেকেন্ড ইয়ারে কোনোভাবেই তুমি 1 বছর সময় পাবা না। সেকেন্ড ইয়ারে যে সময়টা পাবা সেই সময়টা দেখা যাবে কি অনেক কম। তোমার মোটামুটি ধরো যে 7 থেকে 8-9 মাসের মতো একটা সময় তুমি পাবা। তো তাহলে এই কম সময়ের মধ্যে আমাদের এই সিলেবাসটাকে শেষ করতে হবে, তারপরে সিলেবাসটাকে রিভিশন দিতে হবে, তারপরে একটা ভালো প্রিপারেশন নিয়ে গিয়ে পরীক্ষায় বসতে হবে, বেস্ট আউটপুটটা নিয়ে আসতে হবে আমাদের লক্ষ্য অনুযায়ী, কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী। ঠিক আছে? তো এই যে আমরা কিভাবে পড়লে কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী বেস্ট আউটপুটটা পাবো, এই সম্পর্কে ফিজিক্সে, যেহেতু আমি ফিজিক্স পড়াই, সো আমি ফিজিক্সে তোমাকে একটা বেস্ট গাইডলাইন আশা করি আমি দিতে পারবো। তো চলো আমরা শুরু করি। তো অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো। নো ভিডিও নো সাউন্ড, তুমি একবার বের হয়ে আবার ঢুকো, দেখবা ভিডিও এবং সাউন্ড দুটাই তুমি পাবা। ঠিক আছে? অবাক হয়ে যাবা, দেখবা যে বের হয়ে আবার যখন ঢুকবা দেখবা এই তো ভাইকে দেখা যাচ্ছে এবং সাউন্ডও শোনা যাচ্ছে। কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার শোনো, দেখো আমাদের এই ফিজিক্সের যে 6টা সাইকেল আছে, এই 6টা সাইকেলে আমরা তোমাদের ক্লাস নিব 2 জন। এই যে এই ভদ্রলোক হচ্ছে আমি, ঠিক আছে? আমার নাম হচ্ছে অপূর্ব, আমি রুয়েট 13 সালের ব্যাচ। 13 সালের ব্যাচ মানে তোমরা কত সালের ব্যাচ? তোমরা হচ্ছে 27 সালের ব্যাচ, তোমরা এইচএসসি 27 তোমরা, আর আমি হচ্ছে এইচএসসি 13। এবং এই ভদ্রলোকও একই ব্যাচের, এই আমার 13 ব্যাচের স্টুডেন্ট ছিল আর কি। ঠিক আছে? ভদ্রলোক পাস করে বের হয়ে গেছে। তো এই যে এই ভদ্রলোক এবং আমরা আসলে কলেজ থেকে একই সেকশন। তারপরে ভদ্রলোক বুয়েট থেকে পড়াশোনা করছে, আমি রুয়েট থেকে পড়াশোনা করছি। দেন পড়াশোনা করার পরে আবার আমরা একত্রিত হয়েছি। দেন এখন আমরা তোমাদের একসাথে মিলেমিশে এখন আমরা তোমাদের ফিজিক্স পড়াইতেছি। ঠিক আছে? তো আমরা 2 জন মিলে তোমাদের এই 6টা সাইকেলে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সবগুলো ক্লাস আমরা নিব আর কি। তো এখন আমরা এই অধ্যায়গুলোকে আমরা কিভাবে সাজাইছি, এবং ফার্স্ট পার্টে তুমি তো জানো না, তুমি তো কেবল ক্লাস 10 থেকে এসএসসি পরীক্ষা দিয়ে তুমি কেবল ইন্টারে আসছো। তোমার কাছে যেটা মনে হচ্ছে, তুমি মনে মনে যেটা ধারণা করতেছো যে ক্লাস 9-10 সিলেবাস তো দেখছি খুবই কম সিলেবাস, এই 9-10 সিলেবাসে তো আমি 4-5 মাসও লাগে না, 3 মাসেই আমি পড়ে কভার করে ফেলতে পারতাম। তাহলে ইন্টারের 2টা বছরও মনে হয় এরকম। ইন্টারে যা আমরা পড়াশোনা করবো হয়তো ক্লাস 9-10 যা পড়ছো তার থেকে একটু সামান্য হয়তো বেশি হতে পারে, কিন্তু তুমি পারবা, কোনো ব্যাপার না, এগুলা হাতের মোয়া, ছেলের হাতের মোয়া, এরকম তোমার মনে হইতে পারে, এরকম একটা ধারণা তুমি পাইতে পারো। ঠিক আছে? এখন আমরা একটু দেখি আসলে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলাই এই যে 2টা পত্রে মোট কতগুলো অধ্যায় আছে এবং কি কি। তো প্রথমে আসো পদার্থবিজ্ঞান প্রথম পত্র। প্রথম পত্রে প্রথম যে অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ভৌত জগত পরিমাপ, যেটা তুমি ক্লাস 9-10 পড়ে আসছো। 9-10 তোমার পরিমাপের একটা অধ্যায় ছিল প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আসলে কিছু নাই। এই প্রথম অধ্যায়ে মনে করো পরিমাপের হিসাব নিকাশ, ত্রুটির হিসাব নিকাশ। পদার্থবিজ্ঞান কিন্তু খুবই জরুরি একটা টার্ম, বিশেষ করে পরীক্ষা নিরীক্ষার কাজে, যখন আমরা কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা, প্র্যাকটিক্যাল কোনো পরীক্ষা নিরীক্ষা করি আর কি, প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো হয় তাতে ত্রুটি হিসাব করা, কারণ পরীক্ষা করলে হিসাব নিকাশ করলে ভাই ত্রুটি বের হবে, ত্রুটিকে তুমি এড়াইতে পারবে না। তো সেই ত্রুটির হিসাব নিকাশটা কিভাবে করতে হবে, তুমি যদি ত্রুটির হিসাব নিকাশ না বুঝো, তাহলে তোমার ত্রুটি কম হইলে মেজারমেন্ট ভালো, হিসাব নিকাশটা ভালো, তাহলে ত্রুটির হিসাব নিকাশটা তোমার বুঝতে হবে, সেই ত্রুটির হিসাব নিকাশ। এবং তারপরে ধরো বিভিন্ন যন্ত্র, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, তুলা যন্ত্র, এগুলো কিভাবে কাজ করা যায়, এই জিনিসগুলো নিয়ে আসলে প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায়ে আরো কিছু আছে, যে রাশির মাত্রা, একক, মাত্রা, সমীকরণ, এগুলো নিয়ে হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায় থেকে আমি যদি বলি বোর্ড পরীক্ষাতে রিটেন কোশ্চেন আসে কিনা, তাহলে উত্তর হচ্ছে না। প্রথম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষাতে রিটেন কোশ্চেন তেমন আসে না, ধরো খুব রেয়ার কেস, তাও দেখা যায় নাই, এ পর্যন্ত তেমন দেখা যায় নাই। তো প্রথম অধ্যায়ে যেটা আসে, ধরো এমসিকিউ প্রথম অধ্যায়টা লাগে। তোমার যেহেতু শর্ট কোর্স নাই, ফুল কোর্স সবই পড়তে হবে,
ঠিক আছে, তোমার আগের ব্যাচ যেটা তারাও তাই করতেছে, তাদেরও ফুল কোর্স, তাদেরও সব পড়তে হচ্ছে। সো তুমি আবার এটা ভাইবো না যে আমি একা অভাগা, না, তোমার যে পূর্ববর্তী ব্যাচ তারাও কিন্তু অভাগা, তারাও কিন্তু ফুল কোর্সেই পড়াশোনা করতেছে। আগে শর্ট কোর্সে হয়তো কিছু কিছু চ্যাপ্টার বাদ ছিল, তোদের একটু বেশ মজা ছিল, ওই মজাটা কিন্তু তোমার নাই। সো আমরা পড়বো, আমাদের সময় আছে, আমরা আস্তে 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 আগাবো, আমাদের একটা সময় গিয়ে সময়ের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। এখন তোমার কি করতে হবে, আমাদের সাথে চলতে হবে। আসো এবার দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর, ভেক্টর রাশি। এই দ্বিতীয় অধ্যায়টা ফিজিক্স ফার্স্ট পার্টে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে এটা। ভেক্টর অধ্যায়ে আমরা হিসাব নিকাশ বুঝবো, ভেক্টর রাশির হিসাব নিকাশ কিভাবে করে। তুমি যতগুলো চ্যাপ্টারের পরবর্তীতে পড়বা সবগুলো চ্যাপ্টারে তোমার এই ভেক্টর অধ্যায়ের জ্ঞানটা কাজে লাগবে। ভেক্টর অধ্যায়টা বাদ রেখে ডিঙায়ে তুমি অন্য কোনো অধ্যায়ে যাইতে পারবা না। আর আমি এটা জোর দিয়ে বলতে পারি, তোমার ভেক্টর অধ্যায়ের বেসিকটা যত স্ট্রং হবে, এইটা হচ্ছে ফিজিক্সের একটা মনে করো যে ফান্ডামেন্টাল চ্যাপ্টার, ফাউন্ডেশন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যার যত ভালো দখল থাকবে সে কিন্তু পরের চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশে তত বেশি পারদর্শী হবে। তো হিসাব নিকাশের ব্যাপারটা আমরা এখানে কিন্তু খুব ভালোভাবে শিখবো। এবার তারপরে গতিবিদ্যা, গতিবিদ্যা তুমি 9-10-ও পড়ছো, তবে 9-10-এর গতিবিদ্যার সাথে এখানে কিন্তু গতিবিদ্যার একটা পার্থক্য আছে। তুমি 9-10-এ গতিবিদ্যায় তুমি একমাত্রিক গতি নিয়ে আলোচনা করছো, অর্থাৎ একটা গাড়ি বা একটা কণা সরল রেখায় চলতেছে, সমবেগে চলতে পারে, আবার সুষম ত্বরণ নিয়ে চলতে পারে, সেই ক্ষেত্রে তুমি হিসাব নিকাশ দেখছো, একমাত্রিক গতির হিসাব নিকাশ দেখছো। আমরা এখানে গতিবিদ্যাতে তোমার 9-10-এ যেটা তুমি পড়ে আসছো, ওই যে একমাত্রিক গতি বা পরন্ত খাড়া উপরে নিক্ষিপ্ত খাড়া পরন্ত বস্তু, এই আলোচনাটা তো আমরা পড়বই, ওটা মনে করো অপশনাল, ওগুলো তো পড়তে হবেই। 9-10-এর হিসাব নিকাশের ডিটেলসটা তো পড়তে হবেই। তাছাড়া দ্বিমাত্রিক গতি, যেটা তুমি 9-10-এ পড়ো নাই, দ্বিমাত্রিক গতিটা কেমন আমি তোমার একটা ধারণা দিই। তুমি ফুটবল খেলো না, তুমি ফুটবল বা ক্রিকেট খেলো না, ধরো একটা ফুটবলকে কোনো একজন খেলোয়াড় সে কিক দিছে, তাহলে কিক দিলে ফুটবলটা এইভাবে গিয়ে পড়বে না? তাহলে দেখো এই ফুটবলটা সরল রৈখিকভাবে, শুধুমাত্র সরল রৈখিকভাবে এক্স অক্ষ বরাবর সামনে আগায় নাই, এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো ফুটবলটা যখন এই পয়েন্টে গেছে তখন কিন্তু এই ফুটবলের এক্স অক্ষ বরাবর একটা সরণ হয়েছে, এই যে এতটুকু, আবার ওয়াই অক্ষ বরাবর একটা সরণ হয়েছে। ওয়াই অক্ষ বরাবর মানে উপরে উঠে গেছে, সামনেও আগাইছে আবার উপরে উঠে গেছে। এই ওয়াই অক্ষ বরাবর সরণ এটা আর এক্স অক্ষ বরাবর সরণ এটা। তাহলে এখানে গতিটা কয় মাত্রায়? দুইটা মাত্রায়, এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে। এই যে দ্বিমাত্রিক গতি, একটা ফুটবলকে তুমি কত কোণে কত বেগে নিক্ষেপ করলে এটা কোথায় গিয়ে পড়বে, কত দূরে গিয়ে পড়বে, কোনো একটা মুহূর্তে যখন এই পয়েন্টে তখন তার বেগ কত, এই হিসাব নিকাশগুলো জানতে হবে। মজার ব্যাপার না যে ভাই এগুলো আমরা হিসাব করতে পারবো? ধরেন একটা ফুটবলকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছি, বা একটা ক্রিকেট বলকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছি, তো এটা 2 সেকেন্ড পরে কোথায় থাকবে, 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে, এগুলো আমরা হিসাব করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা হিসাব করতে পারবো। তো এইটা আমরা এই যে গতিবিদ্যাতে পড়বো, এই যে এইটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। তাহলে দ্বিমাত্রিক গতি নিয়ে আমরা গতিবিদ্যা আলোচনা করবো। নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে তুমি পড়ছো নিউটনের গতির সূত্রগুলা, নিউটনের গতির সূত্র, তারপরে ফ্রিকশন, তারপরে পুলি, তাই না? এগুলা তুমি 9-10-এ কিছু 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 পড়ছো। এগুলাকে আমরা ডিটেলস তো এখানে পড়বই। আর তুমি সর্বদা 9-10-এ একমাত্রিক গতি নিয়ে আলোচনা করছো, লিনিয়ার মোশন নিয়ে আলোচনা করছো। আমরা এখানে অ্যাঙ্গুলার মোশন, অ্যাঙ্গুলার মোশন কি? কৌণিক গতি, বৃত্তাকার গতি। বৃত্তাকারে কোনো বস্তু ধরো ঘুরতেছে, তাহলে তার ক্ষেত্রে গতির সূত্রগুলা, নিউটনের সূত্রগুলা কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করবো। অর্থাৎ লিনিয়ার মোশন, অ্যাঙ্গুলার মোশন, দুই ক্ষেত্রে নিউটনের সূত্রগুলো নিয়ে আলোচনা হচ্ছে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে। বোঝা গেছে? এই চ্যাপ্টারটা ভেক্টরের চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা দুইটা বড় বড় চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার শেষ মানে তুমি বোর্ড পরীক্ষায় দুইটা প্রশ্ন কমন পেয়ে গেছো। আর এই দুইটা চ্যাপ্টার শেষ মানে তোমার ফার্স্ট পার্টের বলতে পারো 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে। বুঝতে পারছো তাহলে কত ইম্পর্টেন্ট এই দুইটা চ্যাপ্টার? এই দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে সামনে আগানো কিন্তু মুশকিল হয়ে যায়। তাহলে এই দুইটা চ্যাপ্টার আমাদের খুব গুরুত্ব দিয়ে একবারে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। তারপরে আসো কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি তুমি 9-10-এ কিছু কিছু পড়ছো। কুয়া থেকে পানি খালি করতে কাজ, একটার পর একটা ইট রেখে স্তম্ভ তৈরি করতে কৃত কাজ, এরকম বিভিন্ন ক্ষেত্রে কৃত কাজের হিসাব নিকাশগুলো আমরা এখানে পড়বো। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এরপরে আসো মহাকর্ষ চ্যাপ্টার, নিউটনের সেই বিখ্যাত মহাকর্ষ সূত্র। তো মহাকর্ষ সূত্রের অনেক ডিটেলস আলোচনা আমাদের সেকেন্ড পার্টে আছে, সরি ফার্স্ট পার্টে আছে, মানে ইন্টারে আছে। 9-10-এ আমরা পড়ছি, মহাকর্ষের আইডিয়াটা পাইছি। মানে 9-10 আমাদের কি করছে জানো? জাস্ট খালি একটু আইডিয়া দিয়ে রাখছে যে দেখো ফিজিক্সের এই 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 ব্রাঞ্চ আছে, এই এই চ্যাপ্টার আছে, এগুলো আমাদের পড়তে হয়। কোথায় পড়বো? আমরা পড়বো হচ্ছে এখানে। ঠিক আছে? কোথায় পড়বো? পড়বো হচ্ছে এখানে। আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে না? ভিডিও দেখা যাবে না, কি বলো? এটা কি বলো? ভিডিও তো দেখা যাবে, দেখা যাচ্ছে তো? কি বলো? এই তো ভিডিও দেখা যাচ্ছে। ওকে, ভিডিও চলে আসছে, ভিডিও চলে আসছে, আছে তো? হ্যাঁ, এবার আসো পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার, ফ্লুইড মেকানিক্সের একটা চ্যাপ্টার। ফ্লুইড মেকানিক্স, এবং তুমি 9-10-এ পড়ছো, তুমি ইয়ং এর সূত্র পড়ছো না? ইয়ং মডুলাস, ইয়ং এর গুণাঙ্ক, তারপরে হুকের সূত্র পড়ছো না এগুলা? তো এই জিনিসগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করবো।
ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম। এখানে দুইটা পার্ট, এই অধ্যায়ের দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা পার্ট এবং আরেকটা হচ্ছে প্রবাহী পদার্থ পার্ট। এত কিছু তুমি এখন বুঝবা না, বোঝার দরকারও নাই, এত কিছু এখন বুঝবা না, বোঝার দরকারও নাই। আচ্ছা, যাদের মাঝে মাঝে ধরো ভিডিও থাকতেছে না, যে ভাই ভিডিও দেখা যাচ্ছে না, অনেকে কমেন্ট করতেছে, তাদের একটা সহজ সমাধান, বের হও, বের হয়ে আবার ঢুকো, দেখবা আমি আছি, ঠিক আছে, বুঝছো? বের হয়ে আবার ঢুকবা, দেখবা ভিডিও দেখা যাচ্ছে, দেখবা একটা মজার জিনিস। ওকে, এবার তারপরের যে অধ্যায়টা পর্যাবৃত্ত গতি, অষ্টম চ্যাপ্টার। ওয়েভের দুইটা চ্যাপ্টার আছে, ওয়েভ মানে তরঙ্গ রিলেটেড চ্যাপ্টার। এই যে দুইটা চ্যাপ্টার, একটা পর্যাবৃত্ত গতি আর একটা হচ্ছে তরঙ্গ শব্দ। পর্যাবৃত্ত গতি পিরিয়ডিক মোশন, পড়ছো 9-10-এ, সেই পিরিয়ডিক মোশন নিয়ে বা সরল ছন্দিত স্পন্দন গতি, এটা নিয়ে এই অধ্যায়ের ডিটেলস আলোচনা। বিভিন্ন ধরনের সরল ছন্দিত স্পন্দন নিয়ে আমরা আলোচনা করব। যেমন মনে করো একটা স্প্রিংকে দৃঢ় অবলম্বনে ছাদ থেকে ঝুলাইছো, ঝুলানোর পরে সেই স্প্রিংটার মুক্ত প্রান্তে একটা বস্তু ঝুলাই দিলা, দেওয়ার পরে ওই বস্তুটাকে যদি একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দাও, তাহলে বস্তুটা এরকমভাবে টিং 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 করে দুলতে থাকবে। তো এইটা কি হয়? সরল ছন্দিত স্পন্দন গতি। তো এই গতিগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সরল ছন্দিত স্পন্দন গতির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট উদাহরণ আমরা এই চ্যাপ্টারে পড়বো। উদাহরণটা আমি তোমাদের একটু বলে দিই। তোমাদের কখনো মনে হয়েছে যে আমরা ধরো যেখানে আসো সেখানে যদি ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কাটা হয়, পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কাটা হয় এবং এই সুড়ঙ্গের মধ্যে লাফ দিয়ে পড়ে অপর প্রান্তে পৌঁছানো যাবে কিনা ভাবছো কখনো? তুমি যদি একটা সুড়ঙ্গ কাটো পৃথিবীর ব্যাস বরাবর এবং এই সুড়ঙ্গের মধ্যে নিজে লাফ দিয়ে পড়ো, বা ধরো অনন্ত জলিলকে ফেলে দাও বা কোন একটা বস্তুকে ফেলে দাও, তাহলে ওই বস্তুটা কি পৃথিবীর অপর প্রান্তে গিয়ে পৌঁছাইতে পারবে? উত্তর হচ্ছে ওই বস্তুটা হ্যাঁ অপর প্রান্তে যাইতে পারবে, কিন্তু সাথে সাথে আবার অপর প্রান্তে চলে আসবে, মানে আরেক প্রান্তে চলে আসবে। কি হবে? এই সুড়ঙ্গের মধ্যে খালি এভাবে স্পন্দিত হতে থাকবে। তুমি যদি লাফ দিয়ে পড়ো দেখবা একবার এই প্রান্ত থেকে এই প্রান্তে, আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে, মানে সরল ছন্দিত স্পন্দনের মতো এইভাবে দুলতে থাকবা। তো এগুলা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করবো, ম্যাথমেটিক্যালি আলোচনা করবো। ঠিক আছে, অনেক মজার মজার টপিক আছে যে জিনিসগুলো ফিল নিয়ে পড়লে আমরা বেশ মজা পাবো। এবার তরঙ্গ শব্দ, ওয়েভের চ্যাপ্টার, তরঙ্গ শব্দ, এগুলো 9-10-এ কিছু জিনিস পড়ছো, তার একেবারে ডিটেলস ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশগুলো এই অধ্যায়ে আছে। এবং এই অধ্যায়ে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে বিট। ধরো দুটো আলাদা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তো বুঝো, ওই যে সাইরেন বাজে না, ধরো ইফতারি করার সময় বা সেরি করার সময় সাইরেন দেয় না, ওরকম মনে করো যে দুইটা ভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ যদি একসাথে শব্দায়িত করো, তাহলে সেকেন্ডে বিট তৈরি হবে। বিট হচ্ছে টিং 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 করে বিট তৈরি হবে। তো এইটা আমরা বিট শুনবো, তারপরে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ দেখবো, মানে শুধু যে খাতা কলমে পড়বো এমন না, বাস্তবে হয় কিনা একেবারে চোখের সামনে দেখবো, কানে শুনবো, এইভাবে আমরা মনে করো চ্যাপ্টারগুলো পড়বো। খুবই মজা নিয়ে চ্যাপ্টারগুলো পড়বো, দেখবা যে প্র্যাকটিক্যালি খাতা কলমে যে হিসাবটা তুমি করতেছো সেটা যখন প্র্যাকটিক্যালি ফিল করতে পারবা, তখন মনে করো ওই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে বসে থাকবে, তুমি ভুলেই যাবে না কখন। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, তোমার 9-10 একটা চ্যাপ্টার ছিল চাপ ও গ্যাস, ওই চাপ ও গ্যাসের একটা চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখানে আমরা ডিটেলস আদর্শ গ্যাসের যে হিসাব নিকাশ, গতিশক্তির হিসাব নিকাশ, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবো। তারপরে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, যেমন ধরো বৃষ্টি হলে, যখন বৃষ্টি বেশি হয়, বায়ু যেমন আর্দ্র থাকে সেটাকে আমরা বলি আর্দ্র বায়ু। আবার শীতকালে শুষ্ক বায়ু, শীতকালে গাছের পাতা ঝরে যায়, তাই না? শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় যায়, বর্ষাকালে কাপড় দেরিতে শুকায়। কেন এগুলো হয়? এই জিনিসগুলোর আলোচনা এই অধ্যায়ে আছে। তো মোটামুটি এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের অধ্যায়। তোমার ধরো শুনে মনে হইতে পারে যে ভাই যা বললেন তো 9-10 অনেক কিছু পড়ে ফেলছি, কোনো ব্যাপার না, আমি পারবো। তো আমার একটা বেশ ফেভারিট স্টুডেন্ট আছে, আমি দেখাবো তোমাদের সেই স্টুডেন্টকে। ওই স্টুডেন্টের নাম হচ্ছে আবুল। ও এরকম ভাবতো এই ফাটাই ফেলবো, কোনো ব্যাপার না, এগুলো তো 9-10 পড়ে আসছি। তো এরকম ভাবতো, আমার খুবই ফেভারিট একটা স্টুডেন্ট, বুঝছো? তো এরকম ভাবতো, কিন্তু বাস্তবতা আসলে এরকম না, বাস্তবতা একটু ডিফারেন্ট। তুমি ফিজিক্সের যদি একটা বই দেখো, ধরো এই যে আমার কাছে এখানে একটা, এই যে ফার্স্ট পার্টের একটা বই আছে, এই যে ফার্স্ট পার্টের আর একটা রাইটারের বই আছে, দেখছো বইগুলো একটু 9-10-এর সাথে মনে হচ্ছে একটু স্বাস্থ্যবান বই না? দেখছো স্বাস্থ্য, দেখছো 9-10-এর যে বইগুলো ছিল কত পাতলা, 9-10 মিলে একটা বই পড়ছো, কত পাতলা বই, ঠিক আছে? আর এখানে একটু বইয়ের স্বাস্থ্যগুলো বেশি। তো একটু স্বাস্থ্য যেহেতু বইয়ের বেশি, তার মানে টপিক একটু বেশি আছে, আমাদের সেগুলো পড়তে হবে। বাট ভয় পাওয়ার কিছু নাই, তুমি শুধু আমার সাজেশন, মাসুর ভাইয়ের সাজেশন ফলো করবা, তাহলেই হবে, ঠিক আছে? এবার আসো সেকেন্ড পার্ট। কিছু কিছু কলেজে তোমাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টের অধ্যায়গুলো পড়াবে, ম্যাক্সিমাম কলেজে সেটাই করবে। কিন্তু আবার কিছু কিছু কলেজ আছে যে কলেজগুলোতে ফার্স্ট ইয়ারের সাথে আবার সেকেন্ড ইয়ার একসাথে মিশাই পড়াবে। ধরো তোমার কলেজের প্রথম পরীক্ষাতে প্রথম পত্রের 3টে অধ্যায়, প্রথম 3টে অধ্যায়, সেকেন্ড পার্টের প্রথম 2টা অধ্যায়, এরকম দিয়ে দিবে। তার মানে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট একই সাথে পড়তে হবে। বাট ম্যাক্সিমাম কলেজের কথা আমি বলতেছি, ম্যাক্সিমাম কলেজে ফার্স্ট পার্টটাই ফার্স্ট ইয়ারে পড়াই, সেকেন্ড পার্টটাই সেকেন্ড ইয়ারে পড়াই, ঠিক আছে? তো আমি দেখি সেকেন্ড ইয়ারে আমরা কি পড়বো। আচ্ছা, তুমি ফিজিক্সের কিছু ব্রাঞ্চ আমাকে বলো তো, ফিজিক্সের কি ব্রাঞ্চের কথা তুমি জানো, শাখা? যেমন আমি তোমার একটা উদাহরণ দিই, যেমন ডাইনামিটিক্স একটা শাখা, ঠিক আছে, মানে গতিবিদ্যা, এই যে ভেক্টর, গতিবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি। তারপর ওয়েভ হচ্ছে একটা শাখা, তরঙ্গ, তাই না? তারপরে থার্মোডাইনামিক্স একটা শাখা, তারপরে অপটিক্স, আলো, এইটা একটা শাখা, ম্যাগনেটিজম, চৌম্বক একটা শাখা, ইলেকট্রিসিটি একটা শাখা, তাই না? তো এরকম ফিজিক্সের বিভিন্ন শাখা আছে। তা ফার্স্ট ইয়ারে তুমি কোন কোন শাখার সাথে পরিচিত হও নাই? ইলেকট্রিসিটির সাথে পরিচিত হও নাই, তাই না?
ফার্স্ট পার্টে, এই যে একটু আগে ফার্স্ট পার্টে দেখালাম, অপটিক্স মানে আলোর কোনো চ্যাপ্টারের সাথে তোমার কিন্তু পরিচয় হয় না। বাবা ভালোই বৃষ্টি হইতেছে। তারপরে থার্মোডাইনামিক্স, এই থার্মোডাইনামিক্সের সাথে তোমার পরিচিত হয় নাই, তাই না? তাহলে আমরা এই সকল চ্যাপ্টার কোথায় পড়বো জানো? সেকেন্ড ইয়ারে পড়বো। সেকেন্ড তো ইয়ার বারবার বলি, কিন্তু ইয়ার কিন্তু ইয়ার না আসলে। আসো সেকেন্ড পার্টে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার যাবতীয় যত আলোচনা এখানে আছে, খুবই মজার একটা চ্যাপ্টার, বুঝে বুঝে পড়লে খুবই মজার। আমার সেকেন্ড পার্টের সবচেয়ে মজার চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা। স্থির তড়িৎ, চলতড়িৎ 9 10-এ পড়ছো, 9 10-এ তুমি স্থির তড়িৎ পড়ছো, কুলম্বের সূত্র, তাই না? এখানে আরো অনেক কিছু পড়বা, কুলম্বের সূত্র, গাউসের সূত্র, আরো অনেক 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 সূত্র তোমার এখানে পড়তে হবে। তড়িৎ দ্বিমেরু 9 10-এ পড়ো না এগুলা, ঠিক আছে? 9 10-এ শুধু পড়ছো কুলম্বের সূত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, এই তিনটা জিনিসই মনে হয় পড়ছো, কিন্তু আরো অনেকগুলো টপিক এখানে আছে। চলতড়িৎ, চলতড়িতের অনেকের সবচেয়ে মজার চ্যাপ্টার হচ্ছে চলতড়িৎ, তাই না? চলতড়িতের হিসাব নিকাশ, রোধ, তুল্য রোধ বের করা, কারেন্ট বের করা, বিভব বের করা, বুঝলে অনেক সহজ না? 9 10-এ যারা পড়ছো, এটা এখানে আরো সহজভাবে আমরা পড়বো, কোনো সমস্যা নেই। তুমি দেখবা সার্কিটের হিসাব নিকাশগুলো করতে মজা লাগবে তোমার, তুমি যদি বুঝে বুঝে পড়ো। তারপরে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িতের চ্যাপ্টার হচ্ছে 3টা, তড়িতের স্থির তড়িৎ, চলতড়িৎ এবং আরেকটা চ্যাপ্টার আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই যে আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি কি ট্রিপলি, ট্রিপলি, এই ট্রিপলি 3টা ই কিসের জন্য? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যাদের ভবিষ্যতে টার্গেট ইঞ্জিনিয়ারিং পড়া এবং যাদের ভবিষ্যতে টার্গেট ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শাখাগুলাই হচ্ছে এটা, যে ফিজিক্সের এই যে স্থির তড়িৎ, চলতড়িৎ এবং সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, বুঝছো? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কথা বুঝছো? তো যাদের মনে করো যে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, তাদের কিন্তু এই অধ্যায়গুলো বাদ দিলে চলবে না, এই অধ্যায়গুলো কিন্তু ভালো দখল নিয়ে পড়তে হবে, বুঝছো? এবার তারপরে আসো চৌম্বকত্ব, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, মানে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই যে তোমাদের বাসা বাড়িতে ফ্যান আছে না, এই ফ্যানের মধ্যে ম্যাগনেট আছে, ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট মানে কি? তড়িৎ প্রবাহের জন্য ম্যাগনেট তৈরি হবে। তো এই যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, চুম্বকত্ব, এগুলা নিয়ে এই অধ্যায়ে আলোচনা। তারপরে পৃথিবী একটা ভূচুম্বক ক্ষেত্র, পৃথিবীর ভূচুম্বক ক্ষেত্র, পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর ভৌগোলিক মধ্যতল, চৌম্বক মধ্যতল, এগুলা নিয়ে বিস্তারিত এই অধ্যায়ের আলোচনা আছে, ঠিক আছে? এই যে তোমাদের আগের যে ব্যাচগুলা যারা শর্ট কোর্সে পড়াশোনা করছে, তাদের সৌভাগ্য হচ্ছে এই অধ্যায় পড়া লাগে নাই, এই অধ্যায় পড়া লাগে নাই, তারপরে এইখানে এই একটা চ্যাপ্টার পড়া লাগে নাই। বাট তোমাদের তো আর এই সৌভাগ্যটা নাই, তোমরা উত্তেজিত 27 ব্যাচ, তাই না? তাহলে তোমাদের কিন্তু এগুলো পড়া লাগবে, ঠিক আছে? এবং তোমরা পারবা, তোমরা খুবই সাহসী, ঠিক আছে? তোমাদের নামকরণটা দেখেই তো বোঝা যায় তোমরা খুব সাহসী ব্যাচ, তোমাদের কেউ দমায় রাখতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তাহলে তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া, চৌম্বকত্ব, এটা চৌম্বকের একটা চ্যাপ্টার। আবার আরেকটা চ্যাপ্টার আছে দিক পরিবর্তী প্রবাহ, তড়িৎ চৌম্বক আবেশ। তোমরা নাম শুনছো না, এসি কারেন্ট, ডিসি কারেন্ট শুনছো না? এসি কারেন্ট মানে কি? অল্টারনেটিং কারেন্ট, দিক পরিবর্তন করে। সেই এসি কারেন্ট আমরা তৈরি করব। এসি কারেন্ট কিভাবে তৈরি করা যায় সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। তোমরা 9 10-এ পড়ছো ওই যে মোটরের ডায়নামো, তাই না? মোটর, জেনারেটর কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। তার মানে তুমি কিন্তু 9 10-এ পড়ে ফেলছো এগুলো, ঠিক আছে? তাহলে 9 10-এ পড়ে ফেলছো ভাই, এখানে কি পড়বো? ওই যে আরেকটু ডিটেলস হিসাব নিকাশ পড়বো, আরেকটু বড় হয়ে গেছি আমরা। জ্যামিতিক, এবার আসো অপটিক্সের চ্যাপ্টার, অপটিক্স, আলোর চ্যাপ্টার দুটো। জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটার সাথে তোমার পরিচয় আছে। জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটার সাথে তোমার মোটামুটি পরিচয় আছে। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে প্রিজম, লেন্স, তারপরে দর্পণ, দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র, সরল অনুবীক্ষণ যন্ত্র, এগুলা কিভাবে কাজ করে। তারপরে চোখের ত্রুটি, চোখের 2 ধরনের ত্রুটি হয়, দীর্ঘ দৃষ্টি আর ক্ষীণ দৃষ্টি, 2 ধরনের ত্রুটি হয়। তো কার কোন ধরনের ত্রুটি হলে কে কোন ধরনের চশমা ব্যবহার করবে, এই যে হিসাব নিকাশগুলা, এইগুলা সব আমরা এখানে দেখবো, ঠিক আছে? প্রিজমের হিসাব নিকাশ, এগুলো আমরা এখানে দেখবো। প্রিজম তো বুঝো 9 10-এ ছিল, তাহলে প্রিজম, দর্পণ, লেন্স, এগুলার সব কিছুর আলোচনা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানে, ঠিক আছে? আমরা কেন জ্যামিতিক আলোক বিজ্ঞান? কারণ এখানে রশিচিত্র একে একে হিসাব, রশিচিত্র, জ্যামিতিকভাবে রশিচিত্র একে একে হিসাব, আলো সরল রেখায় চলে, এই যে কণাতত্ত্ব বা এই যে নীতি, এই নীতির উপর কাজে লাগিয়ে আমরা এই নীতির উপর দাঁড়িয়ে থেকে আমরা এই অধ্যায়টা পড়বো। এবার আসো আলোর কিন্তু আরো কয়েকটা তত্ত্ব আছে। আলো হচ্ছে পদার্থবিজ্ঞানে হাতির মতো। একটা গল্প আছে, 6 জন অন্ধলোক এবং একটা হাতি, হাতির গল্প। 6 জন অন্ধলোক একদিন বনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন বনের মধ্যে দিয়ে যাইতে যাইতে 6 জন অন্ধলোক একটা সামনে একটা কিছুর সাথে ধাক্কা খায়। কি সেটা? হাতির সাথে ধাক্কা খায়। এখন 6 জন অন্ধলোক, তারা তো আর হাতি বুঝে না, তো তারা কি করে? 6 জন অন্ধলোক ওই জন্তুটাকে স্পর্শ করে এক একজন এক এক কথা বলে। একজন অন্ধলোক হাতির পেটে হাত বুলায়, বলে এটা হচ্ছে দেওয়ালের মতো। একজন সুর ধরে বলে এটা হচ্ছে সাপের মতো। একজন লেজ ধরে বলে না এটা দড়ির মতো। একজন দাঁত ধরে বলে এটা বর্ষার মতো, ঠিক আছে? একজন পা ধরে বলে না এটা কলা গাছের মতো। তো এরকম 6 জন অন্ধলোক 6টা কথা বলে। তো তারপরে তারা একজন জ্ঞানী লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমরা তো 6 জন লোক 6টা কথা বলতেছি, তাহলে কার কথাটা ঠিক? তখন ওই লোকটা বলে, জ্ঞানী লোকটা বলে সবার কথাই ঠিক, কারণ তোমরা যে জিনিসটা দেখছো ওটা হচ্ছে হাতি। তো হাতি ওই পাটা হচ্ছে কলা গাছের মতো, দাঁত হচ্ছে বর্ষার মতো, সুরটা সাপের মতো, লেজের অগ্রভাগ দড়ির মতো, দেওয়াল মানে পিঠটা হচ্ছে দেওয়ালের মতো, পেটটা হচ্ছে দেওয়ালের মতো, এরকম এই যে কথাগুলো বলে।
তো আলো হচ্ছে পদার্থবিজ্ঞানের হাতে। আলোর অনেকগুলো তত্ত্ব আছে, কণা তত্ত্ব, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, তারপরে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো এরকম অনেকগুলো তত্ত্ব আছে। এই তত্ত্বগুলো সবগুলো তত্ত্বই সঠিক। তো আমরা তো জ্যামিতিক আলোক বিজ্ঞানে এখানে কণা তত্ত্বটার আলোচনাটাই পড়ি। তরঙ্গ তত্ত্বের আলোচনাটা আমরা পড়বো ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে, ফিজিক্যাল অপটিক্স। ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে এবার এখান থেকে এই যে চ্যাপ্টারগুলো আছে এইগুলো তোমার একেবারেই অপরিচিত, তোমার 9 10 এর সাথে কোনো ধারণা ছিল না। তো আমরা ফিজিক্যাল অপটিক্স এখানে আলোর কিছু ফেনোমেনা নিয়ে আলোচনা করব। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তোমার একটু ধারণা দিই। তোমরা অনেক সময় অনেক বিভিন্ন সায়েন্স ফিকশন মুভি দেখো। একটা মুভি আছে ইন্টারস্টেলার, সেই মুভি যারা দেখছো তারা কি দেখছো যে মার্ক আর কুপার মনে হয় যে একজন বাবা আর একটা হচ্ছে তার মেয়ে। বাবা হচ্ছে মহাকাশ গবেষণায় চলে যায়, ফিরে এসে দেখে তার মেয়ে, ছোট মেয়ে রেখে গেছিল, সেই মেয়ে হচ্ছে এখন হাসপাতালে বেডে শুয়ে বুড়ি হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা। তার মানে দেখো যে দুইটা ভিন্ন ফ্রেমে সময়টা কিন্তু ভিন্ন রকম হয়েছে, দুইটা ভিন্ন ভিন্ন ফ্রেমে সময়টা ভিন্ন রকম হয়েছে। তাহলে বাবার বয়স যেভাবে বাড়ছে ছেলের মানে মেয়ের বয়স সেইভাবে বাড়ে নাই। তো এই যে আপেক্ষিকতা, আইনস্টাইনের সেই বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি, তো থিওরি অফ রিলেটিভিটি এটা ধরো ফিজিক্সের বিশাল একটা শাখা। তো আমরা সেই শাখা থেকে কিছু জ্ঞান আহরণ করবো এই চ্যাপ্টারে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। বেশ মজার একটা চ্যাপ্টার, এটা আমরা একটু বুঝে বুঝে পড়ে যতটুকু আসলে আমাদের মানে জ্ঞান নেওয়া দরকার ইন্টারের সিলেবাসের মধ্যে ততটুকু আমরা নিব। বাট এটা হচ্ছে তোমার ফিজিক্সের চিন্তা করার একটা রাস্তা বলতে পারো, একটা দরজা। তো এই দরজা দিয়ে তোমাকে একটু জাস্ট আমি ঘুরাই নিয়ে আসবো। তোমার যদি আরও মনে করো জানতে হয় তাহলে আরও অনেক কিছু আসলে এখান থেকে পড়ার আছে, নিজে নিজে পড়ার আছে। এবার আসো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা। এটা তুমি 9 10 একটু হালকা পাতলা ধারণা আছে। পরমাণুর মডেল ডাল্টন, তারপরে নিলস বোর, এদের পরমাণু মডেলের আলোচনা আছে। নিউক্লিয়ার পদার্থবিদ্যা, এই যে বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাকশন, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে এটার আলোচনা এখানে আছে। আর লাস্টের চ্যাপ্টারটা বুঝতেই পারতেছো, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমরা আইসিটি পড়ছো, সেই আইসিটির কিছু ব্যাপার স্যাপার এই অধ্যায়ে আছে। এই অধ্যায়টা পড়লে কিন্তু আইসিটির একটা অধ্যায় হয়ে যায়, ঠিক আছে, আইসিটির একটা অধ্যায় হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড পার্টের অধ্যায়গুলোর আলোচনা। আর একটা অধ্যায় আছে, আমি লিখি না এখানে, সেই অধ্যায়টা হচ্ছে জ্যোতির্বিদ্যা, একটা থিওরিটিক্যাল গল্পের মতো চ্যাপ্টার, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি আর কি। তো থিওরিটিক্যাল একটা গল্পের মতো চ্যাপ্টার। তো এইটা হচ্ছে একেবারে লাস্টের চ্যাপ্টার, বাট ওইটা আসলে তেমন পড়া লাগে না, বাট আমরা পড়বো হালকা পাতলা যতটুকু লাগে, একটা দুইটা ক্লাস লাগবে হয়তো ওই চ্যাপ্টারটার জন্য, তো সেটা আমরা পড়বো। এবার আমরা সাইকেলগুলোতে ক্লাসগুলো এমনভাবে সাজাইছি যাতে একই টাইপের অধ্যায়গুলো একই সাইকেলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো সাইকেল একে কি আছে, ভৌত জগত পরিমাপ, ছোট একটা চ্যাপ্টার, ভেক্টর এবং গতিবিদ্যা, ঠিক আছে। ভেক্টর চ্যাপ্টারটা আমি নিব, ভৌত জগত পরিমাপ তোমাদের মাসুর ভাই নিবে, আর বাকি অধ্যায়গুলো আমরা এখনো ঠিক করি নাই কে কোনটা নিব। বাট তুমি মনে করো আমার ক্লাস লাইভে পাইলে মাসুর ভাইয়ের ক্লাস আর্কাইভে পাবা, মাসুর ভাইয়ের ক্লাস লাইভে পাইলে আমার ক্লাস আর্কাইভে পাবা। মানে মোটামুটি আমরা মিলাই ঝিলাই ক্লাস নিব, যাতে তোমার ধরো আমার ক্লাস ভালো লাগে না, মাসুর ভাইয়ের ক্লাস খুব ভালো লাগে, তাহলে তুমি মাসুর ভাই সব ক্লাস যেন করতে পারো সেই ব্যবস্থা আমরা করবো, ঠিক আছে। এবার তারপরে আসো সাইকেল 2। অনেক সময় দেখবা আমাদের সাইকেল 1, সাইকেল 3 বা সাইকেল 2, সাইকেল 4 একসাথে চলতে পারে। একসাথে চলতে পারে কি, যেমন এখন সাইকেল 1 শুরু হয়েছে, তাই না? এখন সাইকেল আমি কোন চ্যাপ্টার নিব, ভেক্টর চ্যাপ্টার। আমাদের কিন্তু সপ্তাহে মূলত ক্লাস হবে 4 দিন, তার মধ্যে 2 দিন নিব আমি, 2 দিন নিবে তোমাদের মাসুর ভাই। তো সেটা ধরো একই সাইকেলে 2টা অধ্যায় হতে পারে, আবার 2টা ভিন্ন সাইকেলেও 2টা অধ্যায় হতে পারে। আমার কথা বুঝছো? ধরো একই সাইকেলে আমরা 2টা অধ্যায় নিতে পারি 2 জন, আবার ভিন্ন সাইকেলে 2 জন 2টা অধ্যায়। কিন্তু কথা হচ্ছে ধরো ভেক্টর না পড়ে তুমি গতিবিদ্যা পড়তে পারবা, ঠিক আছে, বা গতিবিদ্যা পড়লেও সামান্য একটু পড়তে পারবা, বাকি জিনিসগুলো পড়তে গেলে ভেক্টরের জ্ঞানটা লাগবে। তো এই কারণে আমরা চেষ্টা করবো ভেক্টরটা আগে শেষ করে গতিবিদ্যাতে যাওয়ার। মানে আমরা তোমার চিন্তা আমরা করব, তোমার চিন্তা মানে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, তোমার চিন্তা আমার ঘাড়ে দিয়ে দাও। কোন অধ্যায় কখন কিভাবে পড়তে হবে তার গাইডলাইন আমরা জানি, আমরা পড়াচ্ছি, আমরা যে গাইডলাইন দিব তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। অনেকে বলতে ভাই যে এখন কেমন ক্লাস হবে, এখন আপাতত ভেক্টর চলবে এবং সপ্তাহে 4 দিনের পরিবর্তে আপাতত সপ্তাহে আমরা 3 দিন ক্লাস নিব আপাতত। তাহলে 3 দিন ক্লাস, এই 3 দিন ক্লাস ভেক্টরের উপরেই হবে। আগে আমাদের ভেক্টর অধ্যায়টা ভালো করে পড়তে হবে। আর এখন যেহেতু পড়াশোনার অনেক বেশি চাপ নাই, এই কারণে আমরা একটু ছাড় দিয়ে পড়বো, বুঝতে পারছো? কেবল তুমি ক্লাস 10 থেকে ইন্টারে আসছো, তাই না? তো তোমার একটা মনে করো ম্যাচুরিটি গেইন করতে একটা টাইম পিরিয়ড লাগবে, তো সেইটা আমরা দিব তোমাকে। আপাতত 4টা ক্লাসের মানে সপ্তাহে 4টা ক্লাসের ঝামেলায় বা প্রেসারে আমরা তোমাকে ফেলছি না, আপাতত ধরো সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। এবার আসো সাইকেল 2 গেল। সাইকেল 2তে কি ছিল, নিউটনিয়ান বলবিদ্যা। সাইকেল 2তে দেখো চ্যাপ্টার 4টা, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, এই যে 4টা। তারপরে সাইকেল 3তে পর্যাবৃত্ত গতি, তরঙ্গ। দেখো এই 2টা চ্যাপ্টার একসাথে থাকতে হবে, একই সাইকেলে থাকতে হবে, কারণ পর্যাবৃত্ত গতি না পড়লে তরঙ্গ পড়া যাবে না, ঠিক আছে। তরঙ্গ কোনোভাবে পর্যাবৃত্ত গতির বেসিক জ্ঞান ছাড়া পড়া সম্ভব না। তো এই কারণে আমরা এই 2টা অধ্যায় একসাথে রাখছি এবং অবশ্যই দেখবা আগে এই অধ্যায়টা শেষ হবে, দেন এই অধ্যায়টা শুরু হবে, আমরা এভাবেই শুরু করবো। তো তোমার টেনশনের কিছু নাই। তারপরে এই পর্যাবৃত্ত গতি তরঙ্গের সাথে এই যে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের একটা মিল আছে, তো এই কারণে আমরা পর্যাবৃত্ত গতি তরঙ্গ ভৌত আলোক বিজ্ঞান একসাথে রাখছি। তো আলোর যেহেতু চ্যাপ্টার এখানে ঢুকে গেছে, তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞানটাকে আমরা এই সাইকেলের মধ্যে ঢুকাই দিই, ঠিক আছে। এইভাবে এখানে আছে এই 4টা চ্যাপ্টার। তারপরে আসো সাইকেল 4। সাইকেল 4-এ
প্রথম পত্রের আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, দ্বিতীয় পত্রের আছে তাপগতিবিদ্যা। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে পরস্পরের ভাই, ঠিক আছে? এই হচ্ছে ছোট ভাই আর এই হচ্ছে বড় ভাই। তো এই যে ছোট ভাই বড় ভাই দুইজন একসাথে থাকতে হবে। তো একসাথে আছে আর একটা চ্যাপ্টার কি আছে, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা, ঠিক আছে? এটা অবশ্য ছোট একটা চ্যাপ্টার। তাপগতিবিদ্যা একটু বড় চ্যাপ্টার, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব একটু বড় চ্যাপ্টার। এবার আসো সাইকেল 5। সাইকেল 5 আছে স্থির তড়িৎ চলতড়িৎ। এই যে স্থির তড়িৎ না পড়ে চলতড়িৎ পড়া আসলে উচিত না, ঠিক আছে? বা এখানে তেমন কোনো সমস্যা হবে না, বাট তড়িতের চ্যাপ্টার একসাথে। এবং আরো একটা তড়িতের চ্যাপ্টার কি ছিল, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। তাহলে দেখো তিনটাই তড়িতের চ্যাপ্টার এবং তিনটাকে রাখা হয়েছে একসাথে একই সাইকেল। বুঝছো সাইকেলগুলোকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, মানে চুম্বকের চ্যাপ্টার দুইটা, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের মানে ওই যে দিক পরবর্তী প্রবাহ ও তাড়িৎ চুম্বক আবেশ, এই দুইটা চ্যাপ্টার একই সাইকেলে আছে, একই রকম চ্যাপ্টার একই সাইকেলে আছে। এবং আরেকটা চ্যাপ্টার বাকি থাকলো, তো সেটা কি, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এখানে আছে। আর অনেকে ভাই জ্যোতির্বিদ্যা কোথায়, জ্যোতির্বিদ্যা আমরা কোথাও ঢুকাই দিব, ওর জন্য একটা কি দুইটা ক্লাস লাগবে, সহজ কথা। ওটাকে আসলে অধ্যায়ের মর্যাদা দিলে একটু মনে করো যে হয় না, তো আমরা এই কারণে অধ্যায়ের মর্যাদা দিই নাই। যেটা হচ্ছে রুটিনের কথা বলতেছিলাম ভাই, রুটিনটা কেমনে সাজানো হয়েছে, এই যে দেখো রুটিন। কই পাবা রুটিন, তুমি ওয়েব অ্যাপের উপরে বড় বড় করে ওয়েব অ্যাপে ঢুকলেই তুমি রুটিন পাবা, ঠিক আছে? আবার ওয়েব অ্যাপ ফেসবুকে আসো, ওয়েব অ্যাপ তো হলো ফেসবুকের যে গ্রুপে তোমরা এখন লাইভ ক্লাস করতেছো ফেসবুক থেকে, ফেসবুকের কাভার ফটোতে দেখবা প্রত্যেক উইকের রুটিন আপডেট হয়ে থাকবে, ঠিক আছে? কোনো টেনশনের কিছু নাই যে ভাই রুটিন কই পাবো, রুটিন দিচ্ছে না কেন, কোনো সমস্যা নেই। একেবারে টাইমলি দেখবা উইকের রুটিন কাভার ফটোতে চলে যাবে। এই যে আপাতত রুটিন হচ্ছে এটা যে রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের ক্লাস হবে। ক্লাস টাইম কয়টায়, ক্লাস টাইম হচ্ছে 10টায়। এই যে ক্লাস টাইম লেখা আছে 10টায়। কে নিবে, এই যে অপূর্ব অপু এই ভদ্রলোক নিবে তোমাদের ক্লাস, ঠিক আছে? কোন ক্লাসটা হবে, কোন অধ্যায়ের, ভেক্টর অধ্যায়ের ক্লাস হবে, কোন সাইকেলে হবে, এই যে সাইকেল, কোন সাইকেলে, 1 সাইকেলে। তোমাদের 6টা সাইকেল, 6টা সাইকেলের যে 6টা গ্রুপ আছে সবগুলো গ্রুপের কাভারে প্রত্যেক উইকের রুটিন থাকবে। সো রুটিন নিয়ে কোনো চিন্তা নেই। অনেকের একটা টেনশন ছিল ভাই রুটিন কই পাবো, তো রুটিন পেয়ে গেলাম, তাহলে রুটিন নিয়েও কোনো সমস্যা নাই। এইবার আসো বই নিয়ে কথাবার্তা। প্রথম কথা হচ্ছে মূল বইয়ের কোনো বিকল্প নাই। পদার্থবিজ্ঞানের অনেক অনেক বই আছে, তাই না? তো মূল বইটা যেহেতু আমরা কি পড়তেছি, আমরা একাডেমিক যে সিলেবাস সেইটাকে ফলো করে পড়তেছি, তাহলে আমাদের বাজারে যে বোর্ড বইগুলা এইচএস এর জন্য প্রচলিত আছে সেই বোর্ড বইগুলার কোনো বিকল্প নাই। তোমার কি করতে হবে, বোর্ড বইগুলা নিতে হবে। এখন বোর্ড বই তো অনেক আছে, তোমার আগে কি ছিল 9-10-এ বোর্ড থেকে একটা বই দিত, এবার তো বোর্ড থেকে কোনো নির্দিষ্ট বই না। তাহলে বোর্ড থেকে নির্দিষ্ট বই না থাকার কারণে এই কারণে বাজারে রাইটারদের অনেক বই আছে। এই দেখো এই দুইটা বই, এই আর একটা বই, ঠিক আছে, এই একটা বই, অনেকগুলো বই আছে, এরকম 10টা-12টা বই আছে, বুঝছো? এই দেখো বই, এবং বইগুলো স্বাস্থ্য দেখছো তো তুমি ইন্টারে দেখবা তোমার টেবিল ভেঙে পড়তে পারে বইয়ের চাপে, এত বই তোমার কিনতে হবে এই 2টা বছরে। এখন আমি তোমাকে যেটা বলি শোনো, যে ভাই এতগুলা বই আমাদের কিনতে হবে, অনেক মাতব্বর কিনি, বাট আসলে দরকার হয় না। বোর্ড বই যে কোনো একটা রাখলে চলে, বোর্ড বই যে কোনো একটা রাখলে চলে। আমি তোমাদের একটা সাজেশন দিব, যাদের মেডিকেল টার্গেট তারা ইসাক স্যারের বইটা নিবা, যাদের মেডিকেল টার্গেট। আর যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের ভাই যে কোনো বোর্ড বই তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। যাদের মেডিকেল টার্গেট তারা ইসাক স্যারের বইটা কেন নিবা, কারণ মেডিকেলের কোশ্চেন করার সময় ইসাক স্যারের বইটা একটু বেশি ফলো করে। এবং আমরা দেখছি বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে মেডিকেলে কোশ্চেন করার সময় অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে ওখান থেকে অনেক সময় এমসিকিউ হুবহু তুলে দেয়। এই কারণে যাদের মেডিকেল টার্গেট তাদের জন্য বোর্ড বই, ইসাক স্যারের বই, এইটাই আমার একটা সৎ সাজেশন। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ভাই বই তুমি যেটাই নিবা না কেন কোনো সমস্যা নেই। এইবার আসো যে ভাই এক এক বইতে তো এক এক ধরনের ম্যাথ থাকে, তাহলে তো আমি একটা বই ফলো করলে বাকি বইয়ের ম্যাথগুলো তো মিস হয়ে যাচ্ছে। উত্তর হচ্ছে না, এক এক বইয়ে এক এক ধরনের একেবারে খুবই ডিফারেন্ট ম্যাথ থাকে এমনটা না। তুমি মনে করো একটা বই করলে তোমার সবগুলো বইয়ের মোটামুটি কমন অনেকটাই হয়ে যায়, ধরো 70% 80% হয়ে যায়। এবার কিছু কিছু বইয়ে হ্যাঁ ডিফারেন্ট থাকেই, একটু বৈসাদৃশ্য তো আছেই। ধরো একটা ম্যাথ তুমি ইসাক স্যারের বইতে পাইলা, তপন স্যারের বইতে পাইলা না, বা সেলু স্যারের বইতে তুমি পাইলা না, আবার সেলু স্যারের একটা ম্যাথ যেটা ইসাক স্যারের বইতে পাইলা না। এখন তুমি মনে করতে পারো ভাই তাহলে তো আমি কিছু কিছু ম্যাথ তো মিস করে যাচ্ছি। উত্তর হচ্ছে না, মিস করার কোনো কারণ নাই। আমরা ক্লাসে যেটা পড়াবো, বইয়ের কথা বাদ দাও, ক্লাসে যেটা পড়াবো সেই ক্লাসে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস তোমাকে করাই দিব। মানে যত ধরনের ম্যাথ হইতে পারে একটা টপিকের উপর আমরা চেষ্টা করব 100% তো ধরো তোমাকে মুখে তুলে খাওয়াই দেওয়াটা দরকার নেই, কারণ নিজেরও তো খুঁটে খাইতে হবে, তাই না? তাহলে আমরা চেষ্টা করবো যেন এমন কোনো ম্যাথ তুমি বাসায় বসে করতে গিয়ে আটকে না যাও। এই কারণে আমরা চেষ্টা করবো যে বিভিন্ন বইয়ের আমি তো ধরো এত বছর ধরে পড়াচ্ছি, আমি তো জানি যে কোন বইয়ে কি ধরনের ম্যাথ আছে, এটা ধরো মুখস্থই আছে আমার। তো আমি জানি যে কোন বইয়ে কি ধরনের ম্যাথ আছে, সুতরাং আমি চেষ্টা করবো তোমাকে ওইভাবে ক্লাসে পড়ানোর যাতে তোমার নিজের কষ্ট করে ধরো যে অনেকগুলো বই কেনা না লাগে। মোটামুটি একটা বই ফলো করলে, একটা বই যদি তুমি প্র্যাকটিস করো তাহলে যেন বাকি বইগুলোর ম্যাথ তোমার ক্লাসের মধ্যে হয়ে যায়, এই চেষ্টাটা আমরা করব এবং এই কনফিডেন্সটা তুমি আমাদের উপরে রাখতে পারো। তারপরে প্র্যাকটিসের জন্য আমরা তো প্র্যাকটিস শিট দিবই। তো তুমি দেখবা ধরো যে ম্যাথ আমরা করাচ্ছি তার অনুরূপ ম্যাথ, কিছু ম্যাথ তোমাকে প্র্যাকটিসের জন্য নিজে প্র্যাকটিস করতে হবে। শুধু ক্লাস করে গেলাম, নোট তুলে গেলাম খাতায়, এটা করলে কিন্তু হবে না। বেশি 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 প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট তুমি পাবা।
ঠিক আছে, ক্লাসের প্রত্যেক অধ্যায়ের প্র্যাকটিস শিট তুমি পাবা। এবার এই প্র্যাকটিস শিটের আগে হয় কি, আমরা প্র্যাকটিস শিট আগে দিতাম কিভাবে, একেবারে অনলাইন কপি। তো অনলাইন কপি দেখো, অনলাইন দেখে মানে অনলাইনে মোবাইলটা বা ট্যাব বা কম্পিউটার অন করে রেখে প্র্যাকটিস করা, বা অনেকে কি করতো ওইটাকে প্রিন্ট করে নিত, প্রিন্ট করে নিয়ে দেন প্র্যাকটিস করতো। তো আমরা এবার তোমাদের থেকে, এর আগে কোনো ব্যাচ কিন্তু এই সুবিধাটা পাই নাই, তোমাদের থেকে এই যে আমরা বই নিয়ে আসছি এবার, সাইকেল ভিত্তিক বই। তো যারা সাইকেল ভিত্তিক বই মানে বই সহ এনরোল করছো তাদের তো কোনো টেনশনই নেই, তারা খুবই ভালো কাজ করছো। ঠিক আছে, তো বই সহ এনরোল করলে যে সুবিধাটা তোমার হবে, ক্লাস করার পরে নিজে নিজে প্র্যাকটিস করার জন্য বেশি ম্যাথ যুক্ত, দেখো এই যে বইগুলা, দেখো কতগুলা বই, এই যে বইগুলা, এই বইগুলাতে যত ম্যাথ আছে, যত ম্যাথ আছে সব ম্যাথকে কম্বাইন করে এই বইটা। এমন কোনো ম্যাথ আশা করা যায়, এমন কোনো ম্যাথ তুমি এখানে ধরো পাবা না যেটা কোনো বইতে আছে যেটা এখানে নাই, এরকম ম্যাথ নাই যে এইখানে অনুপস্থিত, এরকম তুমি পাবা না। ইভেন বিগত বছরের বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো মোটামুটি এখানে অন্তর্ভুক্ত আছে। তো এটা করলে তোমার সাথে সাথে অ্যাডমিশনের একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এইটা হচ্ছে বইয়ের কথা, বুঝতে পারছো? তাহলে সারমর্ম কি, সারমর্ম হচ্ছে একটা বোর্ড বই। ঠিক আছে, তোমার যদি খুব ইচ্ছা থাকে ভাই আমি বোর্ড বই অনেকগুলো কিনবো, বই তো কিনতেই পারো। ঠিক আছে, বই কেনা তো নিরুৎসাহিত করা যাবে না, বই তুমি কিনতে পারো, কোনো সমস্যা নেই, বাট একটা বোর্ড বই এনাফ। সবগুলা বোর্ড বই খুঁটে তুমি পড়ার সময়টা আসলেই পাবা না এখন। এই কারণে একটা বোর্ড বই এনাফ, এটা আমি বলবো, যেটা ধরো আসলে যেটা করা উচিত। আর তুমি এই বইটা নিতে পারো আমাদের প্র্যাকটিস শিট, প্র্যাকটিস করার জন্য, এটা প্র্যাকটিসের জন্য একটা খুব মাস্টার ক্লাস বই। এই বইয়ের ম্যাথগুলা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে টপিক ভিত্তিক করে। তার মানে একটা টপিক পড়ার পরে তুমি এখান থেকে যখন আমরা ক্লাসে পড়াবো তখন বলে দিব। ঠিক আছে, এই যে আমার কাছে ধরো বইয়ের হার্ড কপিটা আছে, তোমাদের কাছে যারা বই সহ এনরোল করছো তোমাদের কাছেও বইটা চলে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এই যে বইটা দেখো, এই যে বইটা, তাহলে এই বইয়ের সুন্দরভাবে একেবারে টপিক ভিত্তিকভাবে এমসিকিউ, রিটেন কোশ্চেন সব কিছু টপিক ভিত্তিকভাবে সাজানো আছে। এবং একটা মজার জিনিস তোমার বলি, এই যে বইয়ের এই যে প্রথমে ধরো একটা চ্যাপ্টার শুরুর প্রথমে, এই যে শুরুর প্রথমে এই জায়গাটাতে কোন বোর্ডে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে কোন সালে, সেটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেও দেওয়া আছে। তার মানে একটা টপিকের গুরুত্বটাও তুমি বুঝতে পারবা, যে আমার বোর্ড পরীক্ষার জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কলেজের পরীক্ষার জন্য কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, এটাও তুমি পড়তে পারবা। যারা ধরো বই সহ এনরোল করছো তাদের কাছে আস্তে 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 বইগুলা চলে যাচ্ছে, আমরা কিন্তু অলরেডি বই পাঠানো শুরু করে দিছি। ঠিক আছে, তাহলে বইয়ের ব্যাপারটা গেল আশা করি। এইবার আসো দেখো, যে পড়ার তো কথা বললাম, কি কি পড়বো সব বললাম। এবার প্রশ্ন হচ্ছে ভাই পড়বো কেন, পড়ার কি দরকার, এত কষ্ট করে পড়াশোনা করা কষ্টের কাজ না? অবশ্যই কষ্টের কাজ। পড়াশোনাটা করবো কেন? প্রথম কারণ হচ্ছে পড়াশোনা করাটা দরকার হচ্ছে শিক্ষিত হওয়ার জন্য। শিক্ষিত হওয়া, শিক্ষিত কি, ধরো কেউ একজন পড়াশোনা করে না, ধরো এই যে আমার একটা ধরো খুব ফেভারিট স্টুডেন্ট আবুল, এ পড়াশোনা করে না। আর এটা হচ্ছে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করলে কি হয়, জ্ঞান আহরণ হয়। সহজ কথা, ধরো এ নিউটনের সূত্র জানে না, তুমি নিউটনের সূত্র জানো, ঠিক আছে, ফিজিক্সের কথাই বলি, তাহলে তুমি পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবা, অজানা অনেক কিছু। তো পড়াশোনাটা করে কেন? মানুষ অজানা জিনিস জানার মজা পাওয়ার জন্য। তুমি যখন একটা জিনিস ভাববা বা একটা জিনিস জানার চেষ্টা করবা, তুমি বই পড়ে সেটা জানতে পারবা, বা ক্লাস করার পরে যখন তুমি জানতে পারবা তখন একটা আনন্দ পাবা। তো পড়াশোনা করার মূল উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে এই আনন্দটা পাওয়া। তুমি পড়াশোনার মধ্যে যদি আনন্দটা খুঁজে নিতে পারো, যে পড়াশোনা আমি কেন করবো, কারণ আমি এখানে আনন্দ পাই। তুমি ক্রিকেট কেন খেলো, তুমি ফুটবল কেন খেলো, তুমি কেন ফেসবুকিং করো, তাই না? এগুলোতে আনন্দ পাও, মজা লাগে। তোমার কি করতে হবে, পড়াশোনার মধ্যে ওই মজাটা খুঁজে নিতে হবে। এটা কিন্তু কঠিন কোনো কাজ না। তুমি যখন একটা অজানা জিনিস জানতে পারবা, এই যে জানতে পারার এই যে মজাটা, এটা আমি মনে করি অন্য কোনো কিছুর সাথে তুলনাযোগ্য না। অথবা ধরো একটা ম্যাথ করতে গিয়ে, নিজে নিজে ট্রাই করতে গিয়ে তুমি যখন নিজে মিলাই ফেলবা, নিজে করতে পারবা, উত্তর মিলাই দেখবা, আরে উত্তরটা মিলে গেছে, এই যে মজাটা, এটা তো তুমি অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করে পাবা না। তাহলে এই মজাটা খুঁজে নিতে হবে, ঠিক আছে? এবং তুমি যখন পড়াশোনা করবা তখন দেখবে এটা পড়াশোনা করে না, এই যে আমার ফেভারিট স্টুডেন্ট আবুল, ও পড়াশোনা করে না, তো ওর থেকে তুমি অনেক কিছু জানতে পারবা। ওর চিন্তা চেতনার থেকে তোমার চিন্তা চেতনা, তোমার কথাবার্তা, ঠিক আছে, এতে কিন্তু তুমি যে পড়াশোনা করো, তুমি যে শিক্ষিত, এটা কিন্তু ফুটে উঠবে। ধরো ওকে বলা হলো যে তুমি 5 মিনিট তোমার নিয়ে কথা বলো, ও 5 মিনিট ওর সম্পর্কে কথা বলবে, বলতেও পারবে না, অনেক সময় দেখা যাবে বলতেও পারবে না, বলতে বলতে দেখবে আটকে যাবে। কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি 5 মিনিট তোমার সম্পর্কে বলো, বা কোনো একটা কিছু নিয়ে বলো, সাপোজ ওকে যদি বলা হয় যে তুমি হচ্ছে যে ধরো সাম্প্রতিক কোনো বিষয়, এই সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে বলো, আর তোমাকে যদি বলা হয় সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে বলো, তাহলে তুমি কিন্তু পারবা। কথা হচ্ছে, তোমাকে যদি ফিজিক্সের উপর কোনো একটা টপিকে বলতে বলা হয়, তুমি কিন্তু সেটা পারবা, কিন্তু ও সেটা পারবে না। তাহলে পড়াশোনা কি করে, এই যে ডিফারেন্সটা তৈরি করে দেয়, বুঝছো? পড়াশোনা এই ক্লাসটা তৈরি করে দেয়। কথা কি বুঝছো? ক্লিয়ার? এইটা হচ্ছে পড়াশোনার মূল উদ্দেশ্য আমার কাছে যেটা মনে হয়। এবার আরেকটা উদ্দেশ্য, সাইড উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু একাডেমিক একটা কারিকুলামের মধ্যে পড়াশোনা করি, এবং এই যে ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, এভাবে করে 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 তুমি একটা ধাপ একটা ধাপ একটা ধাপ অতিক্রম করে এই পর্যন্ত আসছো। এরপরে তুমি এখানে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, দেওয়ার পরে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং পড়া তারা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, যাদের টার্গেট ভার্সিটিতে পড়া তারা ভার্সিটি লাইনে যাবে, যাদের টার্গেট মেডিকেল পড়া তারা মেডিকেল লাইনে যাবে, বা যাদের টার্গেট ধরো বাইরে চলে যাবে বা অন্যান্য আরো অনেক কিছু আছে তারা সেই লাইনে যাবে। তো এরকম একটা লক্ষ্য মানুষের থাকে।
এখন এই লক্ষ্য অর্জনের জন্য এক একটা সিঁড়ি থাকে। তোমার যদি টার্গেট থাকে যে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব, তো ইঞ্জিনিয়ার তুমি হবা, তাহলে মনে করো বুয়েট কুয়েট রুয়েট চুয়েট বাংলাদেশের ভালো ভালো ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানগুলো, এইগুলোতে তোমার পড়ার একটা ইচ্ছা থাকবে। এখন তুমি ধরো ক্লাস 11 পড়ো নাই, ক্লাস 12 পড়ো নাই, তুমি ক্লাস 10 থেকে লাভ দিয়ে তুমি বুয়েটে ঢুকতে চাও, তো বুয়েট কি তোমাকে বলবে যে আসো এটা তোমার মামার বাড়ি, তোমাকে আমি ভর্তি করে নিই? এটা তো বলবে না, তাই না? তাহলে কি করতে হবে? এই যে ধাপগুলো অতিক্রম করে, সিঁড়িগুলো অতিক্রম করে তোমার পৌঁছাইতে হবে। তুমি 2টা সিঁড়ি বাদ দিয়ে তো বুয়েটে ঢুকতে পারবে না। তাহলে বুয়েটে ঢুকতে গেলে একটা পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো অ্যাডমিশন টেস্টটা দিয়ে টিকে তোমার বুয়েটে ঢুকতে হবে। তো এটা তোমার লক্ষ্য ছোটবেলা থেকে, তোমার উদ্দেশ্য। ঠিক আছে, সবার ইঞ্জিনিয়ার হইতে হবে এমন না, কারো মেডিকেলে ডাক্তার হওয়ার ইচ্ছা, কারো ভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা। আমি বলতেছি যার যেটা লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য কয়েকটা সিঁড়ি থাকে, ধাপ থাকে, ধাপগুলো অতিক্রম করতে হবে। তো ধাপগুলো ভালো করে তুমি যদি ইন্টারে ফেল করো, ইন্টারে ফেল করলে তুমি এই লক্ষ্যটা অর্জন করতে পারতেছো না। তাহলে তোমার ইন্টারটা ভালোভাবে পাস করতে হবে, A+ পাইতে হবে, ঠিক আছে, ভালো একটা নাম্বার পাইতে হবে। তো এর জন্য কি করতে হবে? ভালো করে পড়াশোনাটা করতে হবে। তাহলে পড়াশোনার উদ্দেশ্যটা আর একটা উদ্দেশ্য, খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, এটাকে সাইড উদ্দেশ্য বলতেছি তা না, বাট একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, এটা কিন্তু সামনে রাখতে হবে। তো দেখো, বোর্ড পরীক্ষা আর অ্যাডমিশন টেস্টের পরীক্ষার মধ্যে একটু পার্থক্য আছে। বোর্ড পরীক্ষাতে যদি বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট A+ পায়, তাহলে কিন্তু মনে করো যে সরকারের ভালো, সরকার সাধুবাদ দিবে, ঠিক আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো, যে হ্যাঁ সবাই A+ পাইছে, খুবই ভালো। বাট তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে সবাই চান্স পাবে না, ঠিক আছে? কেন? কারণ অ্যাডমিশন টেস্টগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। বোর্ড পরীক্ষাটা এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা না। বোর্ড পরীক্ষাটা হচ্ছে যে ভালো পড়াশোনা করে, যে ভালো মার্ক পাবে সেই A+ পেয়ে যাবে, তাই না? 80-র উপরে মার্ক পেলে সেই A+ পেয়ে যাবে। বাট অ্যাডমিশন টেস্টে কেমন? অ্যাডমিশন টেস্টে ধরো 600 মার্কের পরীক্ষা হইলো, ধরো বুয়েটে ধরো 600 মার্কের পরীক্ষা হইলো, আমি বললাম তুমি 300 পাইলেই তুমি চান্স পাবা, এটা কিন্তু সত্যি হবে না। এটা হইতেও পারে, আবার নাও পারে। বুয়েট স্টুডেন্ট নিবে কয়জন? 1400 জন। এই 1400 জন, মনে করো 1400 জনের মধ্যে ধরো লাস্ট যে সেই নাম্বারটা ধরো 400, তাহলে 400 পাইছে, তুমি যদি এখন 390 পাও, তুমি তো তাহলে আর চান্স পাবা না। বাট তুমি কিন্তু একটা ভালো নাম্বার পাইছো, 300, ধরো 600-র মধ্যে 390, এটা কিন্তু একটা ভালো নাম্বার, আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি। তো তুমি কিন্তু তখন আর চান্স পেলে না, কারণ এর আগেই 1400 জন হয়ে গেছে। তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে কি করতে হবে? টপ এতজনকে তোমার চান্স পাওয়া হবে, তাই না? তাহলে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে টিকতে গেলে পড়াশোনাটাও কিন্তু একটু সিস্টেম ওয়াইজ করতে হবে। যেমন তোমাকে আমি যদি প্রথমে বোর্ড পরীক্ষার কথা বলি, বোর্ড এক্সাম, তাহলে বোর্ড এক্সাম কি হবে? ফিজিক্স ফার্স্ট পার্ট এর 100 মার্ক, ফিজিক্স সেকেন্ড পার্ট এতে হচ্ছে 100 মার্ক। তো 100 মার্কের মধ্যে যেটা তোমার আর কি রিটেন পরীক্ষার হলে বসে দিতে হবে, সেটা হচ্ছে সিকিউ 50 আর MCQ হচ্ছে 25, ঠিক আছে? আর প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা, সেটা হচ্ছে 25 দিয়ে টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। এবার 100, তাহলে টোটাল কত দাঁড়ালো? 200। ভালো মার্ক কোনটা জানো? 190+, এইটা হচ্ছে ভালো মার্ক বর্তমান সিচুয়েশন। কেন? বর্তমানে কোশ্চেন অনেক সহজ হয়, বোর্ড কোশ্চেন মানে অনেক সহজ কোশ্চেন। আর বোর্ড পরীক্ষায় 190, এটা তো আমি অনেক কম বলছি, ঠিক আছে? এমন স্টুডেন্ট আমরা দেখছি বোর্ড পরীক্ষাতে ফিজিক্সে 200, ঠিক আছে? হাস্যকর না? হাস্যকর তো না, তোমরা 9-10 এই মার্ক কি পাও, হাস্যকর না, এটা রিয়েলিটি, তোমরাও এরকম মান পাও। তাহলে দেখা যাবে কি 200 মার্কের মধ্যে 200 পেয়ে বসে আছে। তাহলে অ্যাটলিস্ট তোমার চিন্তা করতে হবে এখানে 190 বা আমি বলবো 195+ মার্ক পাইতে হবে, এটা তোমার টার্গেট থাকা উচিত। অনেকে বলে ভাই 80 পাইলেই তো হইলো, A+। 80 পাইলে হইলো কি? এই যে এখানে গিয়ে কথা, হ্যাঁ 80 তুমি যদি পাও, বা দুটো যোগ করে যদি 160 হয়, তাহলে তো A+। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, অনেক সময় এই যে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ধরো বুয়েট কুয়েট রুয়েট চুয়েট, এই বুয়েট কুয়েট রুয়েট চুয়েট, ওরা কিন্তু একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেয়, এর একটা মার্জিন লাইন নির্ধারণ করে দেয়। কি? যে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে, এগুলা মিলে এত নম্বর পাইছে, তাদেরকে আমরা পরীক্ষা দিতে দিব, এর নিচে যারা পাইছে তাদেরকে পরীক্ষা দিব না। তো তখন কি হয়, অনেকে দেখা যায় A+ পাইছে, গোল্ডেন A+ পাইছে, বাট তাও এইগুলাতে পরীক্ষা দিতে পারতেছে না, বুঝলা? মানে বুয়েটের পরীক্ষা, ধরো বুয়েটের পরীক্ষা কয়টা হয়? 2টা। বুয়েট রুয়েটে 2টা পরীক্ষা, 2টা, একটা হচ্ছে প্রিলি আর একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে প্রিলি আর একটা হচ্ছে রিটেন পরীক্ষা, 2টা হয় বুয়েট রুয়েটে। কুয়েট চুয়েটে ওরা এবার একটা করে পরীক্ষা নিছে, পরে এবার দুটোও নিতে পারে, যে আমরা প্রথমে প্রিলি নিব, তারপরে আবার যারা প্রিলিতে টিকবে, প্রিলি মানে MCQ, প্রিলিতে এখানে কি হয়? MCQ পরীক্ষা হয়। MCQ এর ধরো বলে দেয় যে 18,000 MCQ পরীক্ষা দিতে পারবে, বা 20,000 MCQ প্রিলিটা দিতে পারবে। এবার এই 20,000-এর মধ্যে থেকে ধরো 8,000 সিলেক্ট করে, যে 8,000-কে আমরা রিটেন পরীক্ষা দিতে পারবো, দেন ওই 8,000-এর মধ্যে থেকে ধরো 1400 1200 যেখানে যেমন সিট, ততজনকে আমরা চান্স দেবো। তাহলে বুয়েটে পরীক্ষা হয়, রুয়েটে পরীক্ষা কয় ধাপে? 2 ধাপে। আমি বলবো না 2 ধাপে না, 3 ধাপে পরীক্ষা। কেমনে 3 ধাপে? এই যে আগে তোমার বোর্ড পরীক্ষা দিতে হবে, একটা ভালো নম্বর রাখতে হবে। অনেকে বলতে ভাই নাম্বারটা কত? নাম্বারটা এক এক সময় এক এক রকম বলে। যেবার মনে করো A+ এর বাম্পার ফলন হয়, সেবার নাম্বারটা বাড়ায় দেয়, যেবার A+ এর একটু কম ফলন হয়, সেবার নাম্বারটা একটু কমায় দেয়, বুঝতে পারছো? তাহলে ওরা একবার এক একটা নাম্বার বলে দেয়। বা অনেক সময় কিন্তু
যে এই সাবজেক্টগুলোতে প্লাস থাকলেও হবে, এটাও বলে অনেক সময়, যে এবার একটু ধরো যে প্লাসের ফলনটা কম হয়, তো এটা বলে দিবে। দেন তারপরে ওখান থেকে আবার 2 ধাপে পরীক্ষা নিয়ে নির্ধারণ করবে যে কারা এখানে পড়তে পারবে। তাহলে কি হলো, বোর্ড পরীক্ষা এটাও কিন্তু এই বুয়েট কুয়েট কুয়েট চুয়েটের প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে